সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরো 2 অভিযোগ, তৌফিক ইলাহি চৌধুরী 4 দিনের রিমান্ডে এবং কমছে বিদ্যুৎ উৎপাদন, বাড়ছে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি। আমি আরও স্মরণ করছি তাদের যারা ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হারিয়েছে তাদের চোখের দৃষ্টি। সেই সব বীরদের স্মরণ করছি যারা মিথ্যাচার, লুটপাট, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছিল। কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আপনাদের ভাই বোনদের, আপনাদের সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। প্রিয় দেশবাসী, সকল আহত শিক্ষার্থী, শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। সকল শহীদ পরিবার এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা সহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এই ফাউন্ডেশন গ্রহণ করছে। গত মাসে কুমিল্লা, নোয়াখালী, সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা এসব এলাকার মানুষকে হতভম্ব করে দিয়েছে। এখানে বেশিরভাগ এলাকায় কোনো দিন বন্যা হয়নি। তারা বন্যা মোকাবেলা করে অভ্যস্ত নন। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে বন্যা আক্রান্ত সবাইকে রক্ষার জন্য এগিয়ে আসে। সেনা, নৌ এবং বিমান বাহিনী পরস্পরের সঙ্গে সমন্বয় করে একযোগে কাজে নেমে পড়ার ফলে মানুষের দুর্ভোগ কম হয়েছে। এর পরপরই এনজিও এবং সাধারণ মানুষ দেশের সকল অঞ্চল থেকে দলে দলে এগিয়ে এসছে। আমি বিশেষ করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেশের সকল দুর্যোগকালে তারা সবসময় আন্তরিকভাবে এগিয়ে এসছে। বিশেষ করে বন্যা ও শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে তাদের সৈনিক এবং অফিসাররা দিনের পর দিন যেভাবে দায়িত্ব পালন করেছে তার কোনো তুলনা হয় না। জনজীবনে স্বস্তি ও আত্মবিশ্বাস প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অনন্য। ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি সুদের হার বৃদ্ধি করে 9% উন্নীত করা হয়েছে। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি সহ সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে। মূল্যস্ফীতি মোকাবেলায় চলতি অর্থ বছরে চাল ও গম আমদানির জন্য 5,800 কোটি টাকা, আভ্যন্তরীণ সংগ্রহের জন্য 8,900 কোটি টাকা এবং খাদ্য ভর্তুকির 3টি প্রোগ্রামের জন্য 7,360 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রিয় দেশবাসী, দেশের শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, মহিলা সবাইকে আবারও আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। বেতন কাঠামো কম হওয়ায় তরুণরা সাংবাদিকতা পেশায় আকর্ষণ হারাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। মঙ্গলবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স হেলেন লাফেবের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ওয়েজ বোর্ড নিয়ে অসন্তোষ রয়েছে। বেতন কাঠামো কম হওয়ায় তরুণরা সাংবাদিকতা পেশায় আকর্ষণ হারাচ্ছেন, তাই ওয়েজ বোর্ড সংস্কারের চিন্তাভাবনা করা হচ্ছে। আরএমজি এবং নন আরএমজি সেক্টরের শ্রম অসন্তোষ পরিস্থিতি পর্যালোচনায় পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আরএমজি এবং নন আরএমজি সেক্টরের শ্রম অসন্তোষ পরিস্থিতি পর্যালোচনাপূর্বক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, শ্রম অসন্তোষ পরিস্থিতি নিয়ে আজ 6 জন উপদেষ্টাকে নিয়ে একটি জরুরি সভা করেছি। সেখানে বেশি কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল একটি পর্যালোচনা কমিটি বা পর্যবেক্ষণ কমিটি করব। বিগত সরকারের আমলে শ্রম অধিদপ্তর ও শ্রম আদালতের উপর শ্রমিকরা আস্থা হারিয়ে ফেলেছে। সেটা ফিরিয়ে আনতে হবে কাঠামোগত সংস্কারের মাধ্যমে। এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিদ্যুৎ উৎপাদন প্রত্যাশিত মাত্রার চেয়ে কম থাকায় সারা দেশে লোডশেডিং বাড়ছে। তবে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে লোডশেডিংয়ের অবস্থা ভয়াবহ, ফলে বেড়েছে চরম ভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে। বিস্তারিত জারিন জারার প্রতিবেদনে। বর্তমানে বাংলাদেশে 25,491 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকলেও চাহিদার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদনের কারণে আবারও বাড়ছে লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্যে বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে বেড়েই চলছে লোডশেডিং। এই গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অসহনীয় হয়ে উঠছে জনজীবন। রাজধানীতে লোডশেডিং কম হলেও রাজধানীর বাইরে জেলা, শহর ও গ্রাম অঞ্চলের লোডশেডিংয়ের পরিস্থিতি অসহনীয়। বর্তমানে গ্রাম অঞ্চলে 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে 25,491 মেগাওয়াট। তবে বাংলাদেশে এখন পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের একদিনের সর্বোচ্চ রেকর্ড হলো 15,648 মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে এবছর গরমে সর্বোচ্চ চাহিদা 17,500 মেগাওয়াট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিপি কর্মকর্তারা বলছেন, 3.5 মাস ধরে সামিট গ্রুপে একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দৈনিক 1,200 মেগাওয়াটের মতো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। বকেয়া পরিশোধ না করায় ভারতে আদানি গ্রুপও 500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। আবার কয়লা সংকটে মাতারবাড়ি এবং এস আলমের বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন কমে গেছে। কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়েছে বড় প্রক্রিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও। ফলে বর্তমান দৈনিক গড়ে 13 থেকে 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ায় দৈনিক লোডশেডিং করতে হচ্ছে 2 থেকে 3,000 মেগাওয়াটের মতো। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর 1টার দিকে দেশে লোডশেডিং হয়েছে 1,873 মেগাওয়াট। এ সময় 14,650 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 12,689 মেগাওয়াট। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চাহিদা ও সরবরাহে বড় ধরনের ঘাটতি থাকায় বর্তমানে অন্তত 2,500 থেকে 3,000 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। জারিন জারা, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্র জনতার অভ্যুত্থানে ও বিগত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জাহিদ হোসেন জানান, ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্বজনদের নিয়ে 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা করা হবে। তিনি আরও জানান, গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে। প্রাথমিকভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা রয়েছে। এর আগে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে এই অপশক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে। বুধবার র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের শান্তি ও সম্প্রীতির দেশ। জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে দেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে সবার উৎসব অনুষ্ঠান পালন করে থাকে। উগ্রবাদে জড়িত দুষ্কৃতকারী চক্রগুলোকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে র্যাব অঙ্গীকারবদ্ধ।
জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তিগুলোকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে র্যাবের সব ব্যাটালিয়নকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংস্থার মহাপরিচালক। বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় গুলি করে হত্যার পর থানা এলাকায় গাড়িতে মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট আশুলিয়ায় নিহত সবুরের ভাই এবং সজলের মায়ের পক্ষে বুধবার আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। আইনজীবী জানান, আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় আগুনে পুড়িয়ে ৬ জনকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৬৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাকে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাট গবেষণা ইনস্টিটিউট দুর্নীতির আরেক স্বর্গরাজ্য। হরির লুট আর অনিয়মের গ্যারাকলে জর্জরিত এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মহাপরিচালকের আসনে থাকা ডক্টর মোহাম্মদ আব্দুল আউয়ালের দুর্নীতির কালো থাবায় বিকল প্রায় পাট গবেষণা ইনস্টিটিউট। বিস্তারিত অবি আরিফের প্রতিবেদনে। অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়নি। নতুন সরকার গঠনের পর থেকেই সড়কে ও সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পদত্যাগের দাবিতে বিভিন্ন আন্দোলন অব্যাহত আছে। আন্দোলনকারীদের অভিযোগ, শেখ হাসিনার দোসররা এখনও সরকারি পদগুলোতে আগড়ে আছে। এমনই অভিযোগ উঠেছে পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল আউয়ালের বিরুদ্ধে। তার সহকর্মীদের দাবি, চাকরি পরীক্ষার প্রশ্ন ফাঁসের পাশাপাশি ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানান অপকর্ম করেছেন আব্দুল আউয়াল। সে আসার পরেই এর আগে এরকম কোনো অনিয়ম মানে দলীয়করণ বিজেরাইতে আর হয় নাই কোনো সময়। সে যত লোক নিয়োগ দিছে আর আগে টাকা খাইয়া তারপরে যে কয়জনের থেকে টাকা নিছে শুধু ওই কয়জনটাই ভাই ভাই টিকাইছে, অন্য কাউকে সে এখানে টিকায় নাই। নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালার তোয়াক্কা না করেই নীতিমালা বহির্ভূত জনপ্রতি ৩ থেকে ৪ লাখ টাকার বিনিময়ে এবং ৯৩ জনকে নিয়োগ প্রদান সহ সায়েন্টিফিক অফিসার পদে নিয়োগের নামে ৪ কোটি টাকারও বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল আউয়ালের বিরুদ্ধে। এসওসো, পিএসও নিয়োগে বিভিন্ন ধরনের আমাদের এখানে সিনিয়র লোক থাকা সত্ত্বেও সে বহিরাগত বিভিন্ন দ্বারা যোগাযোগ করে টাকা খেয়ে তার পছন্দ মতো এখানে নিয়োগ প্রদান করেছেন। এর ডকুমেন্ট আমাদের কাছে আছে যে আমাদের সিনিয়র বিজ্ঞানী থাকা সত্ত্বেও বহিরাগতদের এনে সিনিয়র বানিয়ে এই পাট গবেষণা ইনস্টিটিউটে কোটি কোটি টাকা নিয়ে সে এই পদোন্নতি নিয়োগ বাণিজ্য করেছেন। সর্বোপরি আমাদের এই কোটা বিরোধী ছাত্রদের বিরুদ্ধে দাঁড় করিয়ে সে একটি ছাত্রকে হত্যার দায়ে সে দণ্ডিত। আমি মনে করি তার ফাঁসি হওয়া দরকার। অন্যান্য যারা তাদের মতো করে তাদেরকে এই বাংলার বুকে ফাঁসির কার্যকর করতে হবে, এই আমাদের দাবি। কর্মকর্তা কর্মচারীদেরকে মন্ত্রণালয়ের আদেশ বলে শিক্ষার্থীদের বিপক্ষে রাস্তায় নামানোর অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। ওনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে ছাত্র হত্যার অভিযোগ। উনি আমাদেরকে ৪ তারিখে উনি মন্ত্রণালয়তে নির্দেশনা বলছে, আমাদের মন্ত্রণালয়ের নির্দেশ আছে আপনাদেরকে এই ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে দাঁড়া করাতে হবে। এবং উনি ৪ তারিখে সবাইকে আমাদেরকে বাধ্যতামূলক আমাদের বুকে রক্তক্ষরণের মাধ্যমে আমাদের সন্তানের লাশের উপরে আমরা দাঁড়াইছিলাম, রক্তের উপরে। উনি বলছে যে না দেবে কালকে তাকে আমাদের চাকরি থেকে বহিষ্কার করবেন, চাকরি থেকে বরখাস্ত করবে। সবাইকে এই ভয় দেখায় এবং কি ফার্ম থেকেও তিনি লোকরে আনতে বাধ্য করছিল। আমরা এই যে ফারহান যে হত্যা হয়েছে, এই ফারহান ছেলেটা এবং যারা ধানমন্ডি বসেছিল সবাই আমাদের ক্যাম্পাসে আস্তে এসেছিল যখন পুলিশ এবং ছাত্রলীগকে যখন লিলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু উনি তাদেরকে বহিরাগত ছাত্রলীগ আমাদের ভিতরে কিছু ক্যাম্পাসে ছাত্রলীগ দ্বারা উনি তাদেরকে আঘাত করেছে এবং উনি সব কটা গেট বন্ধ করে দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ছাত্রলীগের টাকা দিয়েছে, এগুলো ছাত্রলীগকে মারার জন্য সেই টাকা ইনভলভ করছেনি। উনি কোটি টাকা এখান থেকে অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করছে। আমরা এই ফারহান হত্যার জন্য তার ফাঁসি চাই এবং
তাকে আপনার হাতে দিলেন আপনাদের জানাই রাখি যে ফারহান হত্যার বিচার তাকে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাকে মামলার মুখোমুখি হতে হবে এবং তাকে কোনো মতেই এই পাট গবেষণার ডিজি হিসাবে এই খুনি মহাপরিচালকের পাট গবেষণার ডিজি হিসেবে আমরা দেখতে চাই না। ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছে, ওনার কথা যে শোনে নেই, যে আওয়ামী লীগের প্রোগ্রামে যায়নি তাকে সাথে সাথে ট্রান্সফার করেছে। যখন ছাত্রদের দুই পাশ থেকে আক্রমণ করে, ফারহান আমাদের গেট দিয়ে ঢুকতে চেয়েছে, আমার খুব খারাপ লাগতেছে ফারহানকে সেই গার্ড সেই দারোয়ান ঢুকতে দেয়নি। দারোয়ান যদি ঢুকতে যেত দারোয়ানকে সে চাকরিচ্যুত করতো। আমরা কখনোই চাইবো না সে বেঁচে থাকুক, আমরা চাইবো যে সে তার শাস্তি স্বরূপ আমরা তার ফাঁসি চাই, সে যেন ফাঁসিবাদী হয়ে যায়, আমরা এটার কাম্য, মানে এটা আমাদের অনুরোধ। গুলি আর খালি হাত দুইটা অনেক পার্থক্য। আমাদের ছাত্ররা আশ্রয়ের জন্য 3 নম্বর গেট থেকে ভিতরে ঢুকতে চেয়েছিল, এইখানের যে প্রধান ছিল তার নেতৃত্বে প্রত্যেকটা গেট বন্ধ ছিল। ওই গেটগুলো যদি খোলা থাকতো তাহলে আজকে আমার ভাই ফারহান মরতো না, ধানমন্ডি বয়সের একটা ছেলে মারা গেছে তাহলে ও মরতো না। এই যে হত্যা হয়েছে ফারহান হত্যা এবং ধানমন্ডি বয়সের যে মারা গেছে, এদের বিচার যেন হয়, এদের সুষ্ঠু বিচার আমরা দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষমতার অপব্যবহার করে যারা এ ধরনের অপকর্মে লিপ্ত তারা দেশ ও জাতির জন্য হুমকির স্বরূপ। দুর্নীতি করতে গেলে আসলে আমাদের দেশের বাস্তবতায় ক্ষমতা, অর্থ এবং প্রভাব মানে সেটা ক্ষমতা কেন্দ্রিক প্রভাব অথবা নিজেরা একটা চক্র অথবা সিন্ডিকেট তৈরি করে প্রভাব বিস্তার করা। তো অবৈধ কোনো আইন বহির্ভূত কোনো কিছু করতে গেলে ক্ষমতা এবং অর্থের প্রভাব একেবারে খুব স্পষ্ট। এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো খুবই মাইনর বিষয়, কিন্তু এই দুইটা হলো মেজর বিষয়। এখন এই বিষয়গুলোতে অতীতে যারা দুর্নীতি করেছেন ক্ষমতা ব্যবহার করে, সেগুলো উদাহরণ তৈরি করতে না পারলে ভবিষ্যতে এটি অন্যদের ক্ষেত্রে পূর্ব দুর্নীতিমুক্ত থাকার যে ক্ষেত্রে যে প্রেক্ষাপট বা দৃষ্টান্ত হিসেবে কাজ করবে না। যে দুর্নীতি করে যে বা যারা সম্পদ গড়েছেন সেই সম্পদকে বাজেয়াপ্ত করা, এটি একটি বিষয়। যে অর্থ পাচার করেছেন সেই অর্থকে দেশে ফিরিয়ে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা বা প্রচেষ্টা অব্যাহত রাখা, পাশাপাশি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এখন এই 3টা ব্যবস্থা গ্রহণ করলে কিন্তু ভবিষ্যতে দুর্নীতি করার আগে একজনকে অনেকবার ভাবতে হবে যে তিনি যদি ধরা পড়েন কোনোভাবে, তাহলে তার জন্য এই অবস্থা অপেক্ষা করছে যে তার সম্পদ বাজেয়াপ্ত হবে, টাকা পাচার করলে টাকা দেশে আসবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে তিনি এতদিন যে মুখোশ করেছিলেন সেটি কিন্তু সমাজের কাছে উন্মোচিত হবে। বিগত বছরের 15 বছরের এই ক্ষমতা ব্যবহার করে অর্থের দাপট দেখিয়ে যারা নানাভাবে দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, রাষ্ট্রীয় সম্পদ কিংবা অন্যের অধিকার ভুলণ্ঠিত করেছেন, দখল করেছেন, এদের বিরুদ্ধে আসলে এইভাবে যে 3টি বিষয় বললাম, এভাবে যদি ব্যবস্থাগুলোকে অগ্রসর করা যায় অথবা ব্যবস্থাগুলোকে গ্রহণ করা যায়, তখন আসলে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের কথা আমরা এতদিন শুনেছি বিগত 15 বছর ধরে, এবার তার সত্যিকার বাস্তবায়নের বা প্রয়োগের ক্ষেত্রগুলো আমরা দেখতে পাবো, যেটি সকলের মধ্যেই দুর্নীতি মুক্ত থেকে নিজের জীবন প্রতিষ্ঠিত করার একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দেশের রাষ্ট্রযন্ত্রের প্রতিটি শিরা উপশিরায় ঘাপটি মেরে বসে আছে এ সকল দুর্নীতিবাজ ও দেশদ্রোহী আব্দুল আউয়ালেরা। এ ধরনের দুর্নীতিবাজদের রুখে দেওয়া ও অপসারণ করা এখন সময়ের দাবি বলে মনে করছেন সুশীল সমাজ। অভি আরিফ, ভোরের পাতা, ঢাকা। পূজা মানেই খাওয়া দাওয়া, পূজা মানেই ইলিশ মাছ, আর ইলিশ মাছ মানেই সেই পদ্মার ইলিশ। কিন্তু এবার পুজোয় ভারতের বাংলাদেশে ইলিশ মিলবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলার ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি দিয়েছে ভারত। বুধবার সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভারতে বাংলাদেশের ইলিশ আসতে থাকে, তবে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন অবস্থায় ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক কথা বলা, তাকে ক্লাউন হিসেবে উল্লেখকারী 2 মালদ্বীপীয় মন্ত্রী পদত্যাগ করেছেন। মঙ্গলবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর দপ্তরে পদত্যাগপত্র জমা দেন তারা। অব্যাহতি নেয়া 2 মন্ত্রীর নাম মারিয়াম শিউনা ও মালসা শরীফ।
পদত্যাগপত্রে তারা বলছেন ব্যক্তিগত কারণে সিদ্ধান্ত নিয়েছেন তারা। মালদ্বীপ সরকারের একজন কর্মকর্তা ভারতের সংবাদ মাধ্যম উইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এবার বিনোদনের সংবাদ। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর অভিনীত প্রথম সিনেমা সাবা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে মাকসুদ হোসেনের পরিচালিত এই সিনেমাটিতে TIFF এর উৎসবে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন মেহজাবিন। ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন, অত্যন্ত অভিভূত যে সাবা ফিউচার ফিল্ম থেকে TIFF ভালো সাড়া পাচ্ছে। আমি এটা দেখে আনন্দিত যে বাজেটের মধ্যে তৈরি মৌলিক গল্পের সিনেমা ও সিরিজগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হচ্ছে। এবার খেলাধুলার সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে গেছে ব্রাজিল। বুধবার প্যারাগুয়ের দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলকে 1-0 গোলে হারায় স্বাগতিকরা। প্যারাগুয়ের হয়ে প্রথমার্ধেই গোল করে ব্যবধান করে দেন ডিয়েগো গোমেজ। বিশ্বকাপ বাছাই পর্বের গেল ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছিল দরিভালের দল। তবে এক ম্যাচ পরই আবারও হারের মুখ দেখতে হলো ব্রাজিলকে। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের আর এক ম্যাচে কলম্বিয়ার কাছে 2-1 গোলে হেরেছে আর্জেন্টিনা। আর ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরো 2 অভিযোগ। তৌফিক ইলাহি চৌধুরী 4 দিনের রিমান্ডে। এবং কমছে বিদ্যুৎ উৎপাদন, বাড়ছে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।